মায়ের প্রেশারের ওষুধটা কিনে দোকান থেকে বেরিয়ে মন্দিরা শিয়ালদা স্টেশনের ঘড়িতে দেখল রাত ৯টা ৫। রাত ৯টা ১০-এ বনগাঁ লোকালটা না ধরলে সমস্যায় পড়ে যাবে ও। ভিড়ভাট্টা ঠেলে স্টেশনের সিঁড়িতে পা রাখলো যখন ডিসপ্লে বোর্ড দেখালো ৯টা ৯ বাজে। বনগাঁ ছাড়বে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে। দৌড় দৌড় দৌড়। গার্ড হর্ন বাজালেন। সমস্ত শক্তি ও ইচ্ছাকে এক করে প্রচণ্ড গতিতে দৌড়ালো মন্দিরা। আর একটু। ড্রাইভারও হর্ন বাজিয়ে দিয়েছে। ট্রেনও চলতে শুরু করেছে। চারপাশ থেকে যাবেন না যাবেন না আওয়াজ মন্দিরার কানে পৌঁছালো না। গার্ড গেটে দাঁড়িয়ে দেখছেন দুঃসাহসী ওই মেয়েটার কাণ্ড। আর একটু ড্রাইভারের কামরাটা পেরিয়ে শেষ বগির হ্যান্ডেলটা প্রায় ধরে ফেলেছে মন্দিরা। ট্রেনও স্পিড নিয়ে নিয়েছে ততক্ষণে। ট্রেনের ভেতর থেকে ছেড়ে দিন আওয়াজ। হ্যান্ডেলটা ধরে নিয়েছে ও। ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে এবার বোধহয় হুমড়ি খেয়ে পড়বে মন্দিরা। শরীরে আর শক্তি নেই। এমন সময় একটা বলিষ্ঠ হাত টেনে উপরে তুলে নিল মন্দিরাকে। মেয়েটি কাঁপছে। লোকটা তখনও সোজা ধরে রেখেছে ওকে। মন্দিরা কামরার পার্টিশনটায় ঠেস দিয়ে দাঁড়ালো। এতক্ষণে লোকটাকে বলতে পারল থ্যাংক ইউ। লোকটা মাথাটা ঝাঁকে একটু সরে দাঁড়ালেন। কামরার নানা দিক থেকে মন্তব্য ভেসে আসছে, যার কোনোটাই মন্দিরাকে ছুঁয়ে যাচ্ছে না। কেন এভাবে রিস্ক নিলেন? প্রাণটা তো আগে, পরের ট্রেনটা ধরলে কি হতো? এই ধরনের সংলাপ শোনা গেলেও কেউ তাকে একটু জায়গা ছেড়ে দিল না। মন্দিরা তখনও হাঁপাচ্ছে। শীতের রাতেও ঘাম ঝরছে মন্দিরার শরীর থেকে। কম্পার্টমেন্টের জানলা দরজা বন্ধ। কেউ চাদর, কেউ সোয়েটার, মাফলারে নিজেকে মুড়ে নিয়েছে। মুখগুলো দেখা যাচ্ছে না। যে লোকটা মন্দিরাকে টেনে তুলেছিল তার মুখও মাফলারে ঢাকা। তার ওপর অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়েছেন তিনি। মন্দিরার দিকে চতুর্পাশ থেকে নানা মন্তব্য ভেসে এলো। ওই ব্যক্তি কিন্তু একটিও মন্তব্য করেননি। একটু দম নিয়ে মন্দিরা মুখোমুখি সিটের মাঝখানে গিয়ে দাঁড়ালো। কাঁধের ব্যাগটিকে বাঙ্কের উপর রেখে ও একটু হালকা হলো। মন্দিরা বুঝতে পারলো অনেকগুলো চোখ তখনও চিড়িয়াখানার জন্তু জানোয়ার দেখার মতো ওকে দেখছে। চোখ ঘুরিয়ে লোকটাকে দেখতে পেল মন্দিরা। উল্টো দিকের সারিতে দাঁড়িয়ে একটা বই বের করে পড়ছেন তিনি। সামনের সিটে বসা এক প্রবীণ ব্যক্তি মন্দিরার গন্তব্য জানতে চাইলেন। মন্দিরা বলল মছলন্দপুর। ওড়না দিয়ে কান ঢাকল সে। মছলন্দপুরেই থাকো? প্রবীণ ভদ্রলোকের গলায় স্নেহের টান পেল মন্দিরা। মন্দিরা ঘাড় নাড়ল, বলল না, ওখান থেকে টোটো করে ৮ ঘরার দিকে মিনিট ২৫ গেলে বিষ্ণুপুর। মন্দিরা বুঝতে পারল যে সেই লোকটা ঘাড় ঘুরিয়ে তাকেই দেখছেন। প্রবীণ ব্যক্তি সমর্থনসূচক ভঙ্গিতে বলল, তাহলে তো এই ট্রেনটা না পেলে বিপদেই পড়তে তুমি। পরের ট্রেনটা তো অনেক রাতে পৌঁছাতো। মছলন্দপুর থেকে অত রাতে একটা মেয়ে। আসলে আমি গোবরডাঙ্গা লোকালেই বাড়ি ফিরি। আজ ডিউটি থেকে বেরোতে দেরি হয়ে গেল, বলল মন্দিরা। আলাপ চলতে থাকে। ট্রেনের বাকিদের কোনো আগ্রহই নেই ওই আলাপচারিতায়। অনেকে ঝিমোচ্ছেন, কেউ বন্ধ জানলা দিয়েই এক দৃষ্টে বাইরে ঠায় তাকিয়ে আছেন। বাকিরা যেন দেখেও দেখছেন না। মন্দিরার সিক্স সেন্স কিন্তু বলছে যে ওকে ট্রেনের কামরায় টেনে তোলা লোকটা কিন্তু ওকে মাঝে মাঝেই দেখছেন। পরক্ষণে ও মনে মনে বলে, দেখুক গে, লোকটা তো ওর উপকারই করেছেন। ট্রেন বারাসাত পৌঁছালো। হাত ঘড়ির দিকে তাকে মন্দিরা দেখে রাত 10টা বাজে। লেট রান করছে ট্রেনটা। বয়স্ক ভদ্রলোক বললেন, এবার তুমি একটু বসো মা, আমি না হয় দাঁড়াচ্ছি। এতক্ষণ তো বসেই এলাম। না না, আপনি বসুন। আপনি কোথায় নামবেন? মন্দিরা প্রশ্ন করল। দত্তপুকুর, জানালেন প্রবীণ লোকটি। ঠিক আছে, আমি দত্তপুকুরেই বসবো, বলল মন্দিরা। ইতিমধ্যে সে উপকারী লোকটার সামনের একটা সিট খালি হয়েছে। তিনি মন্দিরাকে ডেকে বললেন, শুনুন, আপত্তি না থাকলে এই সিটটায় আপনি বসতে পারেন। আমি না হয় দত্তপুকুর এলে ওনার সিটে বসবো। প্রবীণ ব্যক্তিটি বললেন, যাও মা, গিয়ে বসো ওখানে। ও না হয় এখানে আসুক। দুজনে ঠাঁই বদল করলো। এতক্ষণে লোকটার গলার আওয়াজটা শুনল মন্দিরা। কথার টানটা যেন চেনা চেনা। এখন ট্রেনে ওঠার থেকে নামার লোকের সংখ্যা বাড়ছে। ট্রেন একটু একটু করে ফাঁকা হচ্ছে। মছলন্দপুর বেশ কিছু লোক নামলেন। মন্দিরার সঙ্গে নামলো সেই লোকটাও।
ঘড়িতে তখন 10:55। অনেকটাই লেট করলো ট্রেনটা। সহযাত্রীরা সাইকেল, স্কুটার, বাইক নিয়ে হাওয়ার গতিতে পাশ দিয়ে বেরিয়ে গেলেন। টোটো, অটো, মোটর ভ্যান কিছুই তো নেই। সর্বনাশ, কি হবে তবে, ভাবতে থাকে মন্দিরা। ওকে টেনে ট্রেনে তোলা সেই লোকটা অদূরে দাঁড়িয়ে আছেন। তার কোনো উদ্বেগ আছে বলে মনে হলো না। এখনও কি করবে ভাবতে থাকে মন্দিরা। বাড়িতে অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছে, এতটা রাস্তা, চারিদিকে শুনশান। লোকটা মন্দিরার দিকে এগিয়ে এলো। একটু ঘাবড়ে গেল মন্দিরা, তোতলাতে শুরু করলো। কি করবেন ভাবছেন? কমিউনিকেশন কিছু আছে বলে তো মনে হচ্ছে না, বললেন লোকটি। একটু সাহস পেল মন্দিরা। হ্যাঁ, কি করি বলুন তো? এদিকে আশেপাশে কোনো আশ্রয় আছে? মানে কোনো আত্মীয় পরিজনের বাড়ি? প্রশ্ন করলেন ওই ব্যক্তিটি। হ্যাঁ আছে, কিন্তু মায়ের ওষুধ আমার ব্যাগে, রাতে না খাওয়ালে মা তো একা, বলল মন্দিরা। কেন, বাড়িতে আর কেউ নেই? প্রশ্ন করলেন ভদ্রলোক। না। মন্দিরার মনে হলো যে লোকটার কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু কিছুতেই চিনতে পারছে না। লোকটি বললেন, ওহো, তাহলে ভেবে নিন কি করবেন। আমি কিন্তু হাঁটা দেব, তারপর আপনি কিন্তু একা। মন্দিরাকে বললেন লোকটি। ভাবতে পারছি না, আপনি একটু সাহায্য করুন না, অনুরোধ করল মন্দিরা। কিসের সাহায্য? অবাক হয়ে প্রশ্ন করলেন ভদ্রলোক। ভাবার, উত্তর দিল মন্দিরা। দেখুন, আমি আপনার দিকেই হাঁটব, আপনি আমায় ভরসা করতে পারেন। লোকটির কথা শুনে চমকে উঠল মন্দিরা। এরকম একটা কথা কবে কোথায় যেন শুনেছিল ও। লোকটি বললেন, মানে আপনি আমার সঙ্গে হাঁটতে পারেন, রাস্তায় কোনো ভ্যান ট্যান পেলে বেরিয়ে যাবেন। একটু দ্বিধা করে মন্দিরা। কি করবে বুঝে উঠতে বড্ড বেশি সময় নিয়ে নিচ্ছে। দ্বিধা সংকোচ থাকলে যাওয়ার দরকার নেই, বললেন লোকটি। না না, দ্বিধা কেন, চলুন হাঁটি, বলল মন্দিরা। আজ বোধহয় পূর্ণিমা, চাঁদের আলোয় ঘুমন্ত পৃথিবী কেমন মোহময়ী হয়ে উঠেছে। এই কথা শুনে আবার ধাক্কা খেল মন্দিরা। কোথায় যেন শুনেছে কথাটা। চাকরি করেন? মন্দিরাকে প্রশ্ন করেন ওই ব্যক্তিটি। হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, জানালো মন্দিরা। এত রাতে ফিরতে হয়? অবাক হয়ে বললেন লোকটি। মন্দিরা বলল, না আসলে আগের গোবরডাঙ্গা লোকালে সে ফেরে। আজ বড় একটা প্রজেক্টের কাজ শেষ করতে হলো, তার উপর মায়ের ওষুধ কিনতে গিয়ে পরের ট্রেনটাও মিস হয়ে যাচ্ছিল। তিনি টেনে না তুললে। মন্দিরার কথা শেষ হওয়ার আগে ওই ব্যক্তিটি বলেন, তিনি না তুললে অন্য কেউ তুলতেন। খানিকক্ষণ চুপচাপ পথ চলল দুজনে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। নীরবতা ভেঙে লোকটাই প্রশ্ন করলেন, বাড়িতে কি শুধুই মা? হ্যাঁ, বাবা গত বছর চলে গেছেন, জানালো মন্দিরা। বিয়ে থা? ফের প্রশ্ন করেন লোকটি। মন্দিরা বলল, বৃদ্ধা মাকে ছেড়ে বিয়ে করে পালাই কি করে বলুন? আর আপনি? মানে? আবারও মন্দিরার কথা মাঝপথে কেটে ম্লান হেসে ওই ব্যক্তিটি বললেন, কি দরকার, আর হয়তো আধ ঘন্টা আমরা একসঙ্গে পথ চলব, তারপর দুজন দুদিকে। জানেন, আপনার কথার টানটা আমার বেশ পরিচিত লাগছে, বলল মন্দিরা। হবে হয়তো, বলে কথাটা উড়িয়ে দেন লোকটি। উল্টে বলেন, বিয়ে করেননি বুঝলাম, কিন্তু কোনো সম্পর্কের সাথে জড়িয়েছিলেন? মন্দিরা জানায়, হয়েছিল। হৃদয়ে হৃদয়ে মিলন বলতে যা বোঝায় তাই। শুভাশিস আমার রক্তে, মজ্জায়, অস্থিতে। তারপর একদিন সে হারিয়ে গেল জানেন, অস্ফুটে বলে উঠল মন্দিরা। জানালো, শুভাশিসকে হারিয়েছে সে নিজেই। শুভাশিস আর মন্দিরা একই কলেজে পড়তো। অভাবের সংসার টানতে এরপর পড়াশোনা ছেড়ে চাকরিতে প্রবেশ করে শুভাশিস, ও চাকরিও পায়। মন্দিরাকে বিয়ের প্রস্তাব দেয় সে। বাবা মায়ের কথা ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় মন্দিরা। সেসব বলতে গিয়ে ওর গলা ধরে আসে। কেন রিফিউজ করলেন? মন্দিরাকে প্রশ্ন করেন ওই ব্যক্তি। মন্দিরা বলল, শুভাশিসের বাবা মা ছিলেন, ঘাড়ের ওপর বিবাহযোগ্য বোন। এরপর আমাদের দায়িত্ব নিলে শুভাশিস বিপদে পড়ত। শুভাশিস সুখী হোক, ও সেটাই চেয়ে এসেছে বলে জানালো মন্দিরা। প্রিন্সেপ ঘাটে শেষ সাক্ষাৎকারে শুভাশিসকে অনেক কুৎসিত কথা বলেছিল মন্দিরা। সেসবও নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছিল বলে জানায় মন্দিরা। সেদিন শুভাশিসকে প্রথম হাউ হাউ করে কাঁদতে দেখেছিল। ওর বুকটা সেদিন ভেঙে চৌচির হয়ে গিয়েছিল, তবু ওর করার কিছু ছিল না বলেই ধরা গলায় জানালো মন্দিরা। ওড়নায় চোখ মুছে ফের চলতে শুরু করে ও। পাশাপাশি হেঁটে চলে লোকটিও। মন্দিরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। তারপর কি হলো? মন্দিরাকে প্রশ্ন করেন অজানা ব্যক্তিটি। শুভাশিসকে মুছে ফেলার গ্লানি বুকে বয়ে বেড়াচ্ছে, বলে মন্দিরা। এরপর ওই লোকটির পরিচয় জানতে চাইল ও।
উত্তরে ওই ব্যক্তি জানালেন ৮ ঘরে একটা অনাথ আশ্রম চালান তিনি। অনেকগুলো বাচ্চা নিয়ে তার দিন কেটে যায়। বাবা মা গত হয়েছেন, একমাত্র বোনের বিয়ে হয়ে গিয়েছে। আর স্ত্রী? প্রশ্ন করে মন্দিরা। না, হলো না। মানে সেরকম কাউকে খুঁজেই পেলাম না, জানালেন ওই ব্যক্তি। তবে একজনকে যে তিনিও ভালোবাসতেন তা তার মুখ ফুটে বেরিয়ে আসে। এরই মধ্যে বাড়ির সামনে এসে হাজির হয় মন্দিরা। লোকটি ওর মায়ের সঙ্গে দেখা করে ফেরার ইচ্ছে প্রকাশ করেন। কিছুটা কোণঠা নিয়ে মন্দিরা বলে, আসুন, শীতের রাতে 1 কাপ চা খেয়ে যেতে হবে কিন্তু। তবে লোকটি তাতে রাজি হয় না। হালকা হেসে বাড়ির দিকে এগিয়ে যায় মন্দিরা। পেছনে ওই ব্যক্তি। আচমকাই তিনি মন্দিরাকে দাঁড়াতে বলেন। মন্দিরা ঘুরে দাঁড়াতে ওই ব্যক্তি প্রশ্ন করেন, শুভাশিসের সঙ্গে কখনো দেখা হলে কি বলবেন আপনি? মন্দিরা বলে যে ও ক্ষমা চাইবে না, কারণ কর্তব্য তাকে নিষ্ঠুর করেছে, তার ভালোবাসাকে পদদলিত করেছে। শুভাশিস হয়তো ঘর বেঁধেছে, বাধাই উচিত, মনে করে মন্দিরা। আর যদি শুভাশিস আপনার প্রতীক্ষায় বসে থাকে? ওই ব্যক্তির কথা শুনে থমকে দাঁড়ায় মন্দিরা। বলে, আবার কোনোদিন শুভাশিসকে খুঁজে পেলেও তার কাছে আশ্রয় চাইবে। বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠেও। কান্না শুনে দরজা খুলে বেরিয়ে আসেন মন্দিরার মা। মন্দিরার মায়ের দিকে এগিয়ে যান লোকটি। প্রণাম করে বলেন, মাসিমা, চিনতে পারছেন? আমি শুভাশিস। শুনে বুক ভাঙা আর্তনাদ বেরিয়ে আসে মন্দিরার মুখ থেকে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ও। এতক্ষণ ধরে চেনা মনে হওয়া ওই ব্যক্তিকে অবশেষে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা মন্দিরা। এ কথা আগে বলনি কেন? মন্দিরা প্রশ্ন করে। শুভ বলে, আগে জানালে মন্দিরা তার কাছে আশ্রয় চাইতো না। অকপটে মনের কথা বলতে পারত না। অনাথ শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করতে গিয়ে সে কখন নিজেই আশ্রয়হীন হয়ে পড়েছে তা টেরই পায়নি শুভাশিস। তাই সে আরও একবার মন্দিরার কাছে আশ্রয় পেতে চায়। সে কথা মন্দিরার মাকে কোনো দ্বিধা না রেখেই জানায় শুভাশিস। এই মুহূর্তে পূর্ণিমার চাঁদটা যেন আরও বেশি মাত্রায় উজ্জ্বল হয়ে উঠেছে রাতের আকাশে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।